প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। নিজের পরিচিত ঘরটাই যেন তাকে গিলে খেতে চাইছে। নানান দিক থেকে ভেসে আসতে থাকলো নানান রকমের আর্তনাদের শব্দ। মনে হলো সেই সকল আর্তনাদের সুর এখনো তার কানে বেজে চলেছে, তার হৃৎপিণ্ডটিকে কবজা করে রেখে দিয়েছে। কিন্তু কি সেটা? কিসের আর্তনাদ? এই আত্মারা কি চাইছে তার কাছ থেকে? নিজের মনকে কেন্দ্রীভূত করতে পারল না সন্দীপ। ভয়তে তার শির দ্বারা বেহিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। ঘরের মধ্যে থাকা আসবাবপত্রগুলি স্থান থেকে স্থানান্তরে ছিটকে পড়ে যেতে থাকলো। আসবাবপত্রগুলি দেওয়ালে ধাক্কা খেয়ে আবারও আঁচড়ে পড়তে থাকলো অন্যত্র। এইসবের কারণ বুঝতে না পেরে নিজের ঘরের ভেতরে এক কোণে বসে ঠক ঠক করে কাঁদতে শুরু করলো সন্দীপ। আজ আপনাদের জন্য রয়েছে সঞ্চারী ভট্টাচার্যের কলমে নির্ভয়া। শুনতে থাকুন আজকের গল্প। চোখের সামনে বিনোদ বাবুকে দেখতে পাচ্ছি আমি। মনে হচ্ছে একেবারে আমার চোখের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। একটা রক্তাক্ত শরীর, কি বিভৎস একটা চেহারা, কল্পনাও করতে পারবি না তুই। কি বলছিস তুই সন্দীপ? তোর মাথা ঠিক আছে তো? এই সবে জজের চাকরিটা পেয়েছিস, এখন কত কেস তোকে সলভ করতে হবে, আর তুই কিনা এই সব নিয়ে মাথা ঘামিয়ে চলেছিস। অনির্বাণের কথাগুলো কানে গেলেও এর কোনো উল্লেখযোগ্য জবাব দিয়ে উঠতে পারে না সন্দীপ। কেবল হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। অনির্বাণ পুনরায় তাকে উদ্দেশ্য করে বলে, বিনোদবাবুর মৃত্যুটা বড়ই রহস্যজনক। তিনি কেন যে ওই গ্রামটা, আরে বাবা কি যেন নাম গ্রামটার, পেটে আসছে কিন্তু মুখে আসছে না, দিয়াগঞ্জ, ওখানে যে কেন গিয়েছিলেন কে জানে। তারপরে নাকি ওনার বডিটা আর পাওয়া যায়নি, দিনের পর দিন নিখোঁজ ছিলেন। ফলে শেষমেশ পুলিশ তাকে নিরুদ্দেশ আখ্যা দিয়ে দেয়। আরে পরে কে যেন একটা বলেছিল ওই বিনোদবাবুকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। না না, আমি বিশ্বাস করি না। ওটা বিনোদবাবুর শরীর হতেই পারে না। বিনোদবাবুর আত্মা মুক্তি পায়নি, আর মুক্তি পায়নি বলেই এমনটা হচ্ছে। উনি আমার কাছে যোগাযোগ করতে আসছেন, বারবার আমাকে নিজের অস্তিত্বের কথা জানাতে চাইছেন। তুই কি বলতে পারবি বিনোদবাবুর সাথে কোনো ঘটনা ঘটেছিল কিনা? উনি কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিলেন কিনা? স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিল কিনা সেভাবে তো বলতে পারবো না, তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে নির্ভয়া বলে একটি মেয়ের বিষয়কে কেন্দ্র করে ওনার কর্মজীবনে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছিল। মেয়েটা সুইসাইড করেছিল। এই মেয়েটির পরিবারের দাবি তার সাথে নাকি রেপ করা হয়েছে। মেয়েটির বাড়ি কোথায় ছিল সেটা তুই জানিস? কোথায় ছিল? ওই দিয়াগঞ্জে। বিশ্বাস হচ্ছে তোর? ওইখানকার মেয়ে ছিল নির্ভয়া। নির্ভয়ার সাথে কিছু ছেলে জোর জবরদস্তি করেছিল, এর থেকেই তো পুলিশ কেস। মেয়েটি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। মেয়েটির পরিবারের লোক বিনোদবাবুর কাছে জোর হাতে ভিক্ষা চেয়েছিলেন যাতে তিনি নির্ভয়াকে শাস্তি না দেন। কিন্তু শেষমেশ জানি না কেন বিনোদবাবু নির্ভয়াকেই দোষী বলে মেনেছিলেন, আর তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। নির্ভয়া ওই ছেলেগুলোকে শাস্তি দিতে পারেনি। উপযুক্ত শাস্তি না পাওয়ায় ওই সকল অজাত কুজাতের দল নির্ভয়ার মুখে নাকি কোর্টের মধ্যেই থুতু ছুঁড়ে দিয়ে চলে গিয়েছিল। নির্ভয়া বলেছিল আইন বিক্রি হয়ে গেছে, যার সর্বনাশ হলো তাকেই আবার সাজা শোনানো হলো। এর প্রতিশোধ সে নেবে। বেঁচে থেকে যখন আইনের কাছে হেরে গেল সে, মৃত্যু নাকি তাকে আটকাতে পারবে না। মৃত্যুর পরে সে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবে। এরপরে নাকি পুলিশি হেফাজতে নিয়ে নেওয়া হয় তাকে।
মা বাবাকে শেষবারের মতো প্রণাম করে নির্ভয়া এগিয়ে যেতে থাকে ওই জেলখানার দিকে। আর সেই সময় নাকি নিজের কাছে লুকিয়ে রাখা একটা ধারালো ছুরি দিয়ে নিজের গলার নলি কেটে ফেলেছিল নির্ভয়া। সকলের চোখের সামনে মারা গিয়েছিল সে। আর বিনোদবাবুও নাকি সেখানে উপস্থিত ছিলেন। বিনোদবাবুর দিকে তাকিয়ে বিকটভাবে হাসতে হাসতে নাকি তার প্রাণটা বেরিয়ে যায়। চোখ দুটো নাকি বিনোদবাবুর দিকেই খোলা অবস্থায় ছিল। একবার ভাবতে পারিস কি ভয়ঙ্কর সেই দৃশ্য। মনে হচ্ছে যেন হলিউডের কোনো সিনেমা দেখছি, কিন্তু এটা একেবারেই সত্যি। পুলিশে জয়েন করবার আগে আমি এসব কথা শুনেছিলাম। এরপরে কি হয়েছিল? এরপরে কি বিনোদবাবুর সাথে কিছু ঘটেছিল? নির্ভয়ার মৃত্যুর 2 মাসের মধ্যেই বিনোদবাবু নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। অনেকেই বলেন তিনি নাকি কেমন একটা করতেন, ঠিক পাগল বলা যায় না, অথচ সুস্থও নন। ডায়েরির মধ্যে কী সব যেন লিখে রাখতেন, আর সবসময় বিড়বিড় করে এক নাগাড়ে কী সব বলে যেতেন। এসবের কারণ কি সেটা কেউ জানতে পারেনি। ওনার চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু ডাক্তারেরা এই মনোরোগের কারণ খুঁজে বের করতে পারেননি। অনেকে বলেন উনি নাকি ভূত দেখতেন, নির্ভয়াকে দেখতে পেতেন, ঠিক এখন যেরকম তুই বিনোদবাবুর আত্মাকে দেখতে পাচ্ছিস সেই রকম। আমি জানতাম, আমার মন বলছিল এই ঘটনার সাথে বিনোদবাবুর এক যোগসূত্র রয়েছে, আর ঠিক সেই কারণেই আমি এসব দেখছি। এগুলো কোনো সাধারণ বিষয় হতেই পারে না, এর সাথে জড়িত রয়েছে আরো বড় কোনো রহস্য। আমাকে যে করেই হোক ওই ডায়েরিটা খুঁজে বের করতেই হবে। ডায়েরিটার মধ্যেই সবটা রয়েছে। আমার মন বলছে ওনার ভূত দেখবার বিষয়টা একেবারেই সত্যি। ওটির সাথে একটি যোগসূত্র রয়েছে যেটা কেউ আন্দাজ করতে পারেনি। নির্ভয়ার হাতেই যায় না কেন ওর মৃত্যু ঘটেছিল বলেই আমার মনে হচ্ছে। দেখ, নির্ভয়া একটা এমন কেস যেটা এখনো পর্যন্ত সলভ হয়নি। পুলিশ, আইন কোনো কিছুই এই কেসকে সলভ করতে পারেনি। ফলে এই বিষয়টাকে নিয়ে চিন্তা করাটাও লোকজন একেবারেই ছেড়ে দিয়েছে। আর এই ঘটনাটা 2 বছর আগের, সেটাকে নিয়ে পড়ে থাকলে চলে নাকি? এই বিশ্বে কত কিছুই তো ঘটে। এসবের কারণ খুঁজে বের করতে গেলে নিজেদের পাগল হয়ে যেতে হবে। তার চেয়ে বরং এসবের থেকে দূরে থাকাই শ্রেয়। আর তাছাড়া তুই সবেই কাজটা পেয়েছিস, এতকাল ধরে ওকালতি করবার পরে জজের আসনে বসেছিস। হ্যাঁ, বসেছি, আর বসেও শান্তি পাইনি। সব কিছুর জন্য একটা ঋণ শোধ করতে হয়, জানিস তো। ঈশ্বর কোনো কিছুই আমাদেরকে এমনি এমনি দিয়ে দেন না। সেই জায়গায় উপনীত হওয়ার জন্য অনেক পরীক্ষা পাশ করতে হয়, উত্তীর্ণ হতে হয় অনেক সংগ্রামে। তারপরে সেখানে বসার বা কোনো কিছুকে প্রাপ্তির যোগ্যতা তৈরি হয়। আমার ক্ষেত্রেও ধরে নে এরকমই কিছু একটা ঘটেছে। আমারও হয়তো এসবের মধ্যে থেকে আসল সত্যকে খুঁজে বার করবার সময় এসেছে। না হলে আমি চোখের সামনে এমন ভয়ঙ্কর কিছুকে কেনই বা দেখতে পাচ্ছি? আরে বাবা, এগুলো তো তোর মনের ভুলও হতে পারে নাকি? ডাক্তারের সাথে কনসাল্ট করে দেখতে পারিস। আমার মন বলছে এসব ওই রাতে জেগে কেস স্টাডি করবার ফলেই ঘটেছে। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এত ভাবিস না এসব নিয়ে, কেমন? আমি যেটা বলছি সেটা শোন। এখন আবার এই কেসটা রিওপেন করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তখন একদিকে যাবে তোর কেরিয়ার, আর একদিকে তোর এতদিনের অর্জিত সম্মান। সব কিছুই একসাথে শেষ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না? একটু বোঝ। বিনোদবাবুর ঘটনাটা ভুলে যা। তুই এসবকে বেপাত্তা করে নিজের কেরিয়ারে ফোকাস কর সন্দীপ। এতদিন ধরে পরিশ্রম করে তুই এই জায়গাটায় এসেছিস, সেভাবে নষ্ট করিস না সব কিছুকে। আমার কথাগুলো প্লিজ শোন একবার, প্লিজ। যেটা বলছি সেটা বোঝবার চেষ্টা কর। সন্দীপ অনির্বাণের কথাগুলো সম্পূর্ণ বেপাত্তা করে চলে যায়। রাস্তাঘাটে, এমনকি বাড়িতেও কেবল ওই বিনোদবাবুর মুখটাই ভেসে উঠতে থাকে। নিজের পরিবারের থেকে প্রায় 1.5 বছর দূরে থেকে প্র্যাকটিস করে গিয়েছে সন্দীপ। এতকাল বাদে তার ইচ্ছে সফল হয়েছে, কিন্তু সেখানেও ব্যাঘাত। সে যা দেখতে পাচ্ছে সেটা কাউকেই বোঝাতে পারছে না। সবটাই চোখের সামনে রয়েছে, কিন্তু এর আসল অস্তিত্ব কি সেটাই আন্দাজ করে উঠতে পারছে না সে।
গাড়ি চালাতে চালাতে হঠাৎ পথের মাঝখানে একটা ছায়া নজরে পড়তেই জোরে ব্রেক কষে গাড়িটার দাঁড় করিয়ে দেয় সন্দীপ। উফ, আমি আর পারছি না। সব সময় একটা আতঙ্কের প্রহর কাজ করেই চলেছে। চোখের সামনে ওই এক জিনিস, সেই আত্মা। বিদেহী আত্মাকে দেখছি, অথচ আমি কাউকেই কিছু বলতে পারছি না। এসব অস্তিত্ব কোনোদিন মিথ্যে হতেই পারে না। প্রতিটি জিনিসের মধ্যেই একটা উপলব্ধি রয়েছে। আমি কিছুতেই এই উপলব্ধিগুলোকে মিথ্যে প্রমাণ করতে পারি না। না না, কিছুতেই না। আমাকে যে করেই হোক বিনোদ বাবুর ওই ডায়েরিখানা খুঁজে বের করতেই হবে। যদি তাতেও না হয়, আমি দিয়াগঞ্জে যাব, নিজে গোটা বিষয়টাকে পর্যবেক্ষণ করব। জানি না কেন কোথাও না কোথাও নির্ভয়ের সঙ্গে গোটা কেসটা জড়িয়ে রয়েছে বলে মনে হচ্ছে। মনটা বড্ড কুড়াচ্ছে আমার। সেই সাথে এটাও মনে হচ্ছে যে নির্ভয়ের প্রতি প্রতিশোধের আগুনেই দগ্ধ হতে হয়েছিল বিনোদ বাবুকে। সেই সাথে এখনো তার অপরাধীরা কেউই শাস্তি পায়নি। এদেরকে শাস্তি দেওয়ার জন্যই কি এত কিছু ঘটছে? আর কত কি ভাববো, মাথাটা যে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এত কিছু একসাথে কল্পনা করাটাও যে আমার পক্ষে মারাত্মক রকমের কঠিন হয়ে যাচ্ছে। না, আজকেই একবার মিস্টার সেনের সাথে সাক্ষাৎ করতে হবে। শুনেছি ওনার সাথে বিনোদ বাবুর খাস বন্ধুত্ব ছিল। এখন তো ওনার কাছে গেলেই আমি কিছু জানতে পারবো হয়তো। দেখি, সেখানেই যাই। আজকেই একবার ওনার বাড়িতে যাই, ভিজিট করি ওনাকে। সেখান থেকেই বাদবাকি রহস্য ঠিকই উদ্ঘাটিত হবে। এইসব নিয়ে খামোখা ভেবে লাভ কি? এই কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খাওয়াতে সন্দীপ মিস্টার সেনের ভিটের দিকে ঘুরিয়ে নেয় গাড়িটা। এরপরে সেদিকে এগিয়ে যেতে থাকে। মিস্টার সেন তখন নিজের বৈঠকখানায় বসে বই পড়ছিলেন। সন্দীপকে দেখা মাত্রই তিনি চমকে উঠলেন। আরে ইয়াং ম্যান, এসো এসো। আজ হঠাৎ এইখানে কি মনে করে? আমি তো তোমাকে দেখেই এক প্রকার চমকেই গেছি। সত্যি দারুণ ব্যাপার। এত অল্প বয়সে তুমি যে এত কিছু অ্যাচিভ করে ফেলবে, সত্যি আমি কল্পনাও করতে পারি না, বিশ্বাস করো। দারুণ লাগছে। পুরো বিষয়টার মধ্যে একটা আভিজাত্য রয়েছে। এইসব নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করতে পারতাম না। এত অল্প বয়সের মধ্যে যে এত কিছু অ্যাচিভ করে ফেলা যায়, সত্যি তোমার ব্রেনের জবাব নেই ভায়া। সন্দীপ মৃদু হেসে বলল, অনেক ধন্যবাদ স্যার, কিন্তু আজকে আমি একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। এই বিষয়টার সাথে আমার কেরিয়ার বা আমার উন্নতির কোনো যোগাযোগ নেই। আমি এসেছি বিনোদ বাবুর সম্পর্কে জানতে। সন্দীপের মুখে বিনোদবাবুর নামটা শোনবার সাথে সাথেই মিস্টার সেনের মুখের ভাবটাই বদলে গেল। তিনি বললেন, এতদিন বাদে হঠাৎ বিনোদের ব্যাপারে আবার কি জানতে চাও? আমি তো নিজেও জানি না যে সে কোথায়, আদৌ বেঁচে আছে না মরে গেছে। এইসব বিষয়ে আমার কিছুই জানা নেই। মানুষের মন বড়ই বিচিত্র সন্দীপ। কে এখানে কি করছে, কি করতে চাইছে, আবার সামনে যা দেখছো সেটাই যে সে মনে ভাবছে, কিছুই বলতে পারবো না। বিনোদের কথাই যদি বলো, তবে বলবো ওর মতন বিচক্ষণ আমি খুব কমই দেখেছি। খুবই ভালো মানুষ ছিল, কিন্তু ওই নির্ভয়ার কেসটার পরে ওর সাথে যে কি ঘটলো তা তো ভগবানই জানে। আমি কিছু বুঝতে পারছি না। তবে ওর একটা জিনিস আমি সযত্নে নিজের কাছে রেখে দিয়েছি। তবে কি জানো তো, মানুষের ব্যক্তিগত জিনিস নিয়ে নাড়াঘাটা করাটাকে একেবারে আমি পছন্দ করি না। সেই কারণেই আমি আজ পর্যন্ত সেটিকে ধরেও দেখিনি।
ওর ভিতরে কি রহস্য লুকিয়ে আছে আমি জানি না। এটা পুলিশের তরফ থেকে আমাকে দেওয়া হয়েছিল। মানে ওই বলতে পারো ওই মিস্টার বক্সি আমার খাস দোস্ত আছে, সেই কারণে ও ডায়েরিটা আমাকে দেয়। ডায়েরির নাম শোনা মাত্রই চমকে উঠল সন্দীপ। ওর চোখে মুখে একটা আনন্দের জোয়ার খেলে গেল। সে বলে উঠল, ডায়েরি? মানে বিনোদবাবুর ডায়েরি? আমি ঠিক শুনছি তো? মিস্টার সেন সন্দীপকে এতটা উতলা হয়ে পড়তে দেখে বললেন, আরে সামান্য একটা ডায়েরির কথা শুনে তুমি এতটা উত্তেজিত কেন হলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। একটা ডায়েরি এমন কি মিরাক্কেল ঘটাতে পারে, তাও আবার ওই তোমার ক্ষেত্রে? আমার তো মাথাতে কিছুই আসছে না বাবু, কি জানি। সন্দীপ বাকি কথা বলতে গিয়েও বলল না। ওই ডায়েরিটার জন্য এত সব কিছু সেটা সে আন্দাজ করতে পারলেও কাউকেই বিষয়টা খুলে বলতে চাইল না। কেবল বলল, ওই ডায়েরিখানা কি কোনোভাবে পেতে পারি? ওটা খুবই প্রয়োজনীয়। আপনি যদি অভয় দেন তাহলে ওই ডায়েরিটা আমি নিজের কাছে রাখতে চাই। কেস স্টাডির ক্ষেত্রে অনেক হেল্প হবে আমার। সন্দীপের মুখে কেস স্টাডির বিষয়টা শুনেই চমকে উঠলেন মিস্টার সেন। এরপরে বললেন, কেস স্টাডি? সেইটা আবার কি? কি কেস আবার তুমি স্টাডি করতে চাইছো? তুমি কি কোনোভাবে ওই বিনোদের কেসটাকে রিওপেন করতে চাইছো নাকি? আহা, কি মুশকিল! এখন আবার এই সব করবার চেষ্টা করো না, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আরও বড় রকমের বিপদের মুখে পড়তে হতে পারে তোমাকে। সেই সব চিন্তা মাথায় আছে তো নাকি? যাও বা নিজের কেরিয়ারটাকে দাঁড় করাতে পেরেছো, একেবারে ডুবে না যায়। কারণ এই সকল সংকীর্ণ বিষয়গুলিকে নিয়ে চিন্তা ভাবনা করতে একেবারেই জনতা পছন্দ করে না। তার ওপর ওই নির্ভয়ার কেসটা ছিল বড়ই স্পর্শকাতর একটা বিষয়। কাজেই এইসব মাথায় রেখিয়ে এগিয়েও। ডায়েরিখানা আমি তোমাকে দিলাম ঠিকই, কিন্তু খবরদার এইটা যেন 5 কান না হয়। খবরদার কেউ যেন জানতে না পারে ভুনাক করেও যে ওই ডায়েরিটা আমার কাছে নেই। আমি যে সেটা তোমাকে দিয়েছি কথাটা মাথায় রেখো। কারণ এর সাথে কেবল তোমার নয়, আমার রেপুটেশনটাও জড়িয়ে রয়েছে। বক্সি কিন্তু অনেক বিশ্বাস আর ভরসা করে আমাকে এই ডায়েরিটা দিয়েছিল, কারণ এইগুলো কোনো সহজ ব্যাপার নয়। তাই এই সবের সাথে যুঝতে গেলে বিভিন্ন পন্থা অনুসরণ করেই চলতে হবে, সেইটা মাথায় রেখো ভায়া। সন্দীপ মিস্টার সেনের কাছ থেকে ওই ডায়েরিটা বাগিয়ে নিল। তারপরে সোজা বাড়িতে চলে এলো। কয়েকদিন ছুটি পেয়ে ভাবলো এবারে ওই ডায়েরিটার ভেতর লুকিয়ে থাকা রহস্যকে খুঁজে বার করবে সে। ধীরে ধীরে সবটাই চোখের সামনে ফুটে উঠবে। সেই সবের আড়ালে লুকিয়ে থাকা সেই সর্বময় রহস্যকে খুঁজে পেলেই নির্ভয়ার কেসটিও অচিরেই সলভ হয়ে যাবে। এমন সময় হঠাৎ করেই চোখের সামনে থাকা কাঁচটা ভেঙে একেবারে গুড়িয়ে গেল। কোথাও কোনো হাওয়া বাতাস নেই। তারপরেও কাঁচটা মটার শব্দ করে ভেঙে গেল সন্দীপের সামনে। চমকে উঠে সেই ভাঙা কাঁচগুলির দিকে তাকালো সন্দীপ। সেখানে ভেসে উঠল এক ভয়ঙ্কর চেহারা। সেটি দেখা মাত্রই সন্দীপের মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, আ আ আ না 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 না! আবার আবার সেই চেহারাখানা বারবার দেখছি কেন আমি? কেন কেন? বিনোদ বাবুর ওই ভয়ঙ্কর চেহারাটাকে কিছু বলতে চাইছে আমাকে? কি কি বলতে চাইছে? সবকিছু কেন জানি তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি কিছুই আন্দাজ করে উঠতে পারছি না। কিছুই না, কিচ্ছু না। মাথাটা যন্ত্রণায় যে একেবারে ফেটে যাচ্ছে, আমার চৌচির হয়ে যাচ্ছে। না, আর পারছি না, আর পারছি না। এমন সময় রক্তের ফোঁটা পড়তে শুরু করলো মেঝের ওপর। সেই রক্ত দিয়েই যেন অদৃশ্য কেউ লিখে যেতে লাগলো। সন্দীপের চোখ পড়ল সেই দিকে।
এই ডায়েরিটা পড়ো সন্দীপ। এর মধ্যে সবটা লুকিয়ে রয়েছে। আমি যে কথাগুলো কাউকে বলে যেতে পারিনি, সবটা এটার মধ্যে রয়েছে। আমার জটিলতার গাঁট যদি খোলা না যায় তাহলে না আমার আত্মার শান্তি ঘটবে, আর না ঘটবে নির্ভয়ার। তোমাকে এই ঘটনাটির শেষ দেখতে হবে। এই কাজ যদি তুমি করতে না পারো তাহলে তোমাকেও আমার মতন করেই শেষ হতে হবে। নির্ভয়ার শাস্তি দেবে তোমাকেও, তার দোষীদেরকে সাজা দিতে হবে তোমাকেই। যে কাজ আমি করতে পারিনি সেটা তোমাকেই করতে হবে, তোমাকেই। এরপরেই একটা বিশ্রী কান্নার শব্দ আসতে শুরু করলো সন্দীপের কানে। কান থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো সন্দীপের। সে মাটিতে শুয়ে ছটফট করতে শুরু করলো আর বলতে লাগলো, আমি পারছি না, আমি আর কোনো কিছু সহ্য করতে পারছি না। বড্ড কষ্ট হচ্ছে আমার, বড্ড কষ্ট হচ্ছে। আমি নিস্তার লাভ করতে চাই, এই সব কিছুর থেকে দূরে সরে যেতে চাই। হ্যাঁ, কিন্তু কেন কেন এমন হচ্ছে? এমন সময় একটা অট্টহাসির শব্দ ভেসে আসতে লাগলো সন্দীপের কানে। একটি মহিলা কণ্ঠ বাতাসের তালে তাল মিলিয়ে নিজের অবরুদ্ধ কণ্ঠের দ্বারা সন্দীপকে নিচের দিকে আকর্ষিত করার চেষ্টা করতে থাকলো। আমার মুক্তি চাই, মুক্তি। যে করেই হোক আমাকে এই নরকের থেকে বের করো, বের করো, না হলে আমি সকলকে শেষ করে ফেলবো। ওরা ওরা এখনো ঘুরে বেড়াচ্ছে, মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি কাউকে ভালো থাকতে দেব না। আমার হাত পা বাঁধা। আমি কিছুতেই ওদেরকে শাস্তি দিতে পারছি না। আমি চাই ওই আইনও ওদেরকে শাস্তি দিক, আমি দেব না। আমি এই প্রেতলোকে আটকা পড়ে গিয়েছি, আমাকে মুক্তি দিতে হবে তোর, আমাকে মুক্তি দিতে হবে। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। সেই অট্টহাসির শব্দটা সন্দীপকে পাগল করে দিতে লাগলো। সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ল। কি করবে কি করবে না কিছুই আন্দাজ করে উঠতে পারল না। ওর হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। একাধিক আত্মা যেন তাকে ঘিরে ধরতে চাইছে। নিজের পরিচিত ঘরটাই যেন তাকে গিলে খেতে চাইছে। নানান দিক থেকে ভেসে আসতে থাকলো নানান রকমের আর্তনাদের শব্দ। মনে হলো সেই সকল আর্তনাদের সুর এখনও তার কানে বেজে চলেছে, তার হৃৎপিণ্ডটিকে কবজা করে রেখে দিয়েছে। কিন্তু কি সেটা, কিসের আর্তনাদ? এই আত্মারা কি চাইছে তার কাছ থেকে? নিজের মনকে কেন্দ্রীভূত করতে পারল না সন্দীপ। ভয়তে তার শির দ্বারা বেহিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। ঘরের মধ্যে থাকা আসবাবপত্রগুলি স্থান থেকে স্থানান্তরে ছিটকে পড়ে যেতে থাকলো। আসবাবপত্রগুলি দেওয়ালে ধাক্কা খেয়ে আবারও আঁচড়ে পড়তে থাকলো অন্যত্র। এইসবের কারণ বুঝতে না পেরে নিজের ঘরের ভেতরে এক কোণে বসে ঠক ঠক করে কাঁদতে শুরু করলো সন্দীপ। না, হতে পারে না। আমি যে অনেক গভীরে ঢুকে যাচ্ছি, এখান থেকে বেরোতে পারছি না, কিছুতেই এখান থেকে বেরোতে পারছি না। আমার দমটা একেবারে আটকে আসছে। কি কি হচ্ছে এসব আমার সঙ্গে? কি হচ্ছে? আমি পাগল হতে চাই না, পাগল হতে চাই না। প্লিজ somebody help me, প্লিজ প্লিজ somebody help me। কথাগুলো বলতে বলতেই আপন মনে হাও মাও করে কাঁদতে থাকে সন্দীপ। চোখের সামনের পরিসরটা কেমন যেন ঝাপসা হয়ে আসতে থাকে। এসবের সাথে একা জুঝতে পারাটাও ক্রমে কঠিন থেকে কঠিনতর হয়ে পড়তে থাকে তার পক্ষে। সে হাঁপিয়ে ওঠে। এরপরে নিজের মনকে শক্ত করে বলে ওঠে, না, এই ডায়েরিটা আমাকে পড়তেই হবে। এর মধ্যে থাকা সেই গোপন রহস্যকে যে করেই হোক খুঁজে বের করতে হবে।
নইলে আমি এসবের হাত থেকে কিছুতেই নিস্তার লাভ করতে পারবো না, কিছুতেই না। হেরে গেলে চলবে না, খুঁজতে হবে আসল রহস্যের দলিল, যে করেই হোক, যেভাবেই হোক। ওই ডায়েরিখানা নিজের হাতে তুলে নেয় সন্দীপ। ডায়েরির প্রথম পাতাটা উল্টাতেই মনে হয় যেন রক্তের সাহায্যে লিখে রাখা অক্ষরগুলি ক্রমে তার চোখের সামনে চল করে উঠছে। কিন্তু না, ধীরে ধীরে গোটা ব্যাপারটাই স্থিমিত হয়ে যায়। অনেকটাই প্রশান্তি অনুভব করতে থাকে সন্দীপ। মনে হতে থাকে এই কাজটাই এবারে তাকে করতে হবে, এইটি তার অস্তিত্বের সাথে জড়িয়ে রয়েছে। এটিকেই কাজে লাগিয়ে রহস্যের একেবারে অন্তিম বিন্দু পর্যন্ত পৌঁছতে হবে তাকে। ডায়েরির পাতাগুলি উল্টে পাল্টে দেখতে শুরু করে সন্দীপ। কালো কালির আঁচড়ে লেখা অক্ষরগুলিকে পড়তে শুরু করে সে। তার মানে বিনোদবাবু নিজের হাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলিকে এই ডায়েরিতে লিখে গিয়েছিলেন। হায় ভগবান, পুলিশ এই ব্যাপারটাকে রহস্য হিসাবে দামাচাপা দিয়ে রেখে দিয়েছে, অথচ এই ডায়েরিটা পড়লেই আসল বিষয়গুলো অচিরেই জানতে পেরে যেত। আমার জন্য কি তবে এই রহস্য এতদিন ধরে গা ঢাকা দিয়েছিল? কিন্তু কি সেই রহস্যের চাবিকাঠি? আমাকে এবারে জানতেই হবে, আন্দাজ লাগাতেই হবে। নিজের মনকে এই কথাগুলি বলে আশ্বস্ত করতে করতে পড়তে থাকে সন্দীপ। কালো কালির আঁচড়ে গোটা গোটা অক্ষরগুলি যেন চোখের সামনে আরো স্পষ্ট করে তুলতে থাকে এত বছরে লুকিয়ে থাকা সেই রহস্যকে। সন্দীপ পড়ে চলে। নির্ভয়াকে আমি মারিনি, মারতে চাইনি। আমার কাছে যেসব তথ্য এসেছিল তার উপরে ভিত্তি করেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু ও যে এইভাবে মৃত্যুকে আলিঙ্গন করে নেবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমি নির্ভয়াকে দেখতে পাচ্ছি, চারিদিকে দেখতে পাচ্ছি। ও কিছুতেই আমাকে আর ভালো থাকতে দেবে না। ভালো থাকা তো দূরের কথা, ও আমাকে আর বাঁচতে দেবে কিনা সন্দেহ। আমাকে কিছু একটা করতে হবে, এসবের থেকে বেরোতে হবে, বেরোতেই হবে। আজ আমি দিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার পরিবারের কাউকেই আমি এই বিষয়টা জানাইনি, না আমার সন্তানকে আর না আমার স্ত্রীকে। কেউ এ বিষয়ে কিছুই জানে না, জানি কেবল আমি যেভাবে নির্ভয়াকে শেষ করেছিলাম সেও বোধহয় আমাকে সেইভাবেই শেষ করে ফেলতে চাইছে। গাড়িতে উঠে যাচ্ছি আমি। রাস্তার মাঝখানে আমার সঙ্গে ঘটে চলেছে একের পর এক ঘটনা, যেগুলোর কোনো বাস্তবিক অভিব্যক্তি নেই। আমি জানি না আমি কি দেখছি, সেগুলো আদপেও বাস্তব নাকি অবাস্তব। এক্ষুনি আমার গাড়িটা ব্রেক ফেল করতে করতে বেঁচেছে। আমার পিছনের সিটেই বসে রয়েছে নির্ভয়া। তার রক্তমাখা মুখটা আর হাত দুটোকে এগিয়ে দিতে চাইছে আমার দিকে। আমার গলা টিপে শেষ করে ফেলতে চাইছে সে। আমি জানি না আমি কি করব। না না। ডায়েরির পাতার মধ্যে কোন লেখা কথাগুলি বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে ছড়িয়ে পড়তে লাগলো। সন্দীপের চোখের সামনে সবকিছু উলট পালট হয়ে যেতে শুরু করলো। অক্ষরগুলি সরে গেল, হাতের থেকে ডায়েরিটা পড়ে গেল সন্দীপের। এমন সময় সে দেখল ডায়েরিটায় আগুন ধরে গেছে। দাও দাও করে চলতে শুরু করলো ডায়েরির পাতাগুলো। চিৎকার করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এলো সন্দীপ। না না না, না, এসব কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে এসব? ডায়েরির মধ্যে যা লেখা ছিল তার অর্ধেকটাই তো গায়েব হয়ে গিয়েছে। কোনো কিছুকেই পরিষ্কার দেখতে পাচ্ছি না, লোকগুলোকেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। আমার সাথে এমন কেন হচ্ছে? কি ক্ষতি করেছি আমি? কার কি ক্ষতি করেছি আমি? কিছুই বুঝতে পারছি না। ভেবেছিলাম এই ডায়েরির মধ্যে দিয়েই আমি আসল সত্যটাকে খুঁজে বের করতে পারবো, কিন্তু না। কই, কোনো কিছুই তো আর স্বাভাবিক হলো না। তাহলে কি আমাকেই যেতে হবে দিয়াগঞ্জে? ওখানে গিয়ে কি তবে আমি আসল সত্যের সাথে পরিচিত হতে পারবো? জানি না, কিচ্ছু জানি না।
মাথাটা যে যন্ত্রণায় ছেড়ে পড়ে যাচ্ছে আমার। সন্দীপ নিজের হাত দিয়ে কপালটা চেপে ধরল। মাথার দুটো দিক যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার। চোখের সামনে ডায়েরির পৃষ্ঠাগুলি পুড়ে একেবারে ছাইতে পরিণত হলো। সেগুলির আর কোনো অস্তিত্ব থাকলো না। ডায়েরির পাতায় আগুন ধরে গেল কিভাবে? এসব কিভাবে ঘটেছে? কি করেছে এসব? কি তার আসল উদ্দেশ্য? ঠিক সেই সময় আবারও সেই মহিলা কণ্ঠের অট্টহাসির শব্দ দিকে দিগান্তরে ছড়িয়ে পড়তে লাগলো। এই হাসির শব্দটি বারংবার ঘুরপাক খেতে লাগলো সন্দীপের সামনে। ধীরে ধীরে সন্দীপের চোখ বুজে আসতে শুরু করলো। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে সে। আর কোনো হুঁশ নেই। যখন চোখ খুলল তখন দেখল ভোরের আলো ফুটে উঠেছে। ডায়েরির ছাইগুলো আর নজরে পড়ল না। সবকিছু যেন গায়েব হয়ে গেছিল। সেগুলো কোথায় হারিয়ে গেল, কিভাবেই বা হারিয়ে গেল জানতে পারল না সন্দীপ। উঠে দাঁড়ালো। না না, এভাবে ভাবলে চলবে না। ওই ডায়েরির ভেতরে লুকিয়ে থাকা শব্দগুলো কেবল প্রমাণ হিসাবে কাজ করতে পারে না। আমার কাউকে এই ব্যাপারটা জানাবার প্রয়োজন নেই। আমি এক কাজ করি, নিজেই দিয়াগঞ্জের দিকে এগিয়ে যাই। সেখানে কি না হয় সব সত্যিটা বেরিয়ে আসবে। সন্দীপ তৈরি হয়ে নিল। তারপরে এসে নিজের গাড়িখানা নিয়ে দিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। দাদা, এখান থেকে দিয়াগঞ্জের দিকে যাব, কতক্ষণের রাস্তা? লোকটি আপাদমস্তক মুড়ি দিয়ে দাঁড়িয়েছিল। দিনের আলোতেও যে কেউ অমনভাবে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে পারে এটা দেখা মাত্রই সন্দীপের শিরায় শিরায় শিহরণের সৃষ্টি হলো। সে লোকটিকে আবারও একবার প্রশ্ন করতে যাবে তার আগেই লোকটি কেবল আঙুল নির্দেশ করে নিশানাখানা দেখিয়ে দিল তাকে। সন্দীপ ড্রাইভ করে কিছুটা দূরে যাওয়ার পরে আবার পেছনের দিকে তাকালো, অথচ লোকটিকে আর দেখতে পেল না। সবই কি এরকম নাকি? এমনটাও কি সম্ভব? আমার সাথে কি এমনটা ঘটছে? যাকে দেখছি সেই গায়েব হয়ে যাচ্ছে। সে কোনো প্রমাণই হোক কিংবা কোনো মানুষ, সবকিছু কিভাবে চোখের সামনে থেকে দূরে সরে যেতে পারে? সবকিছু কিভাবে গায়েব হয়ে যেতে পারে? কিচ্ছু বুঝে উঠতে পারছি না আমি, কিচ্ছু না। যাক, লোকটা যখন এই পথেই যেতে বললেন তখন এই পথেই যাই। হাতে তো মাত্র 3 দিন সময় রয়েছে। এই 3 দিনের মধ্যেই সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে ফিরে আসতে হবে, নইলে যে আর কোনো উপায়ই অবশিষ্ট নেই। এই বলেই গাড়ি স্টিয়ারিংখানা ঘুরিয়ে নিল সন্দীপ। এগিয়ে যেতে লাগলো গ্রামটির দিকে। সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। গাড়ি থেকে নামতেই হঠাৎ করে ডেকে উঠল মেঘটা। মেঘের গর্জনের শব্দ কানে আসতেই সে বুঝল যে বৃষ্টি আসছে। তাড়াতাড়ি করে সেখান থেকে সরে গিয়ে একটা ছাউনির তলায় আশ্রয় নিল সন্দীপ। গ্রামের মধ্যে তো কাউকেই দেখতে পাচ্ছি না। হয়তো আবহাওয়া খারাপ হয় এমনটা মনে হচ্ছে। আরো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কাউকে না কাউকে তো নিশ্চয়ই পেয়েই যাব। এভাবে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। এমন সময় একটি লোককে সেদিকে এগিয়ে আসতে লক্ষ্য করল সন্দীপ। মাথায় ছাতা দিয়ে একটি মাঝবয়সী লোক এগিয়ে আসছিল তার দিকে। লোকটিকে দেখা মাত্রই হাঁক দিল সন্দীপ। শুনছেন? ও দাদা, শুনতে পাচ্ছেন? এই যে এদিকে, আপনাকেই ডাকছি। শুনতে পাচ্ছেন আপনি? সন্দীপের হাঁক ডাকের পরে লোকটির কানে এলো তার কথাগুলো। বৃষ্টি শব্দে অনেক শব্দই আবছা হয়ে যাচ্ছিল। সন্দীপকে হাত নাড়তে দেখে ছুটে এলেন সেই আগন্তুক। কিছু বলবেন দাদা? আপনাকে তো এর আগে কোনোদিন তো দেখিনি। গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখছি। আপনি কি শহর থেকে এদিকে এসেছেন নাকি? সন্দীপ প্রত্যুত্তরে বলল, আচ্ছা, নির্ভয়া বলে কাউকে চেনেন? সে এখানেই তো থাকতো। আমি যতদূর জানি আর খুব ভুল না করি, সে তো এখানেই থাকতো নয় কি? জানেন কি?
এই নামের কাউকে? সন্দীপের মুখে ওই মেয়েটির নাম শোনা মাত্রই লোকটা চমকে উঠল। এরপরে বলল, কি নাম বললেন? সন্দীপ পুনরায় বলে উঠল, নির্ভয়া। লোকটি এবারে বলল, আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আমি এই নাম একজনের মুখে শুনেছি, কিন্তু সে অনেক দিন আগেকার কথা। আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না, কিন্তু এক বৃদ্ধা রয়েছেন এই গ্রামে, তিনি ওই মেয়েটির বিষয়ে কিছু জানলেও জানতে পারেন। পঞ্চায়েতে একবার তিনি এই বিষয়টি তুলেছিলেন, কিন্তু পঞ্চায়েত প্রধান এরপর থেকে তাকে আর কোনোদিন পঞ্চায়েতের ধারের কাছেও ঘেঁষতে দেননি। এমনকি তাকে গ্রামের মধ্যে এক ঘরে করে রেখে দেওয়া হয়েছে। সন্দীপ বলে উঠল, বেশ, নিয়ে চলুন তার কাছে। আমাকে গোটা বিষয়টার থেকে পর্দা সরাতেই হবে, তাই এমন কাউকে প্রয়োজন যিনি এই বিষয়গুলো জানতে পারেন। লোকটি সন্দীপকে সাথে করে নিয়ে এগিয়ে চলল। এরপরে একটি কুটিরের সামনে এসে দাঁড়ালো তারা। সন্দীপ দেখল সেই কুটিরে টিম টিম করে আলো জ্বলছে। হ্যারিকেনের আলোটা চোখের সামনে স্পষ্ট দেখতে পেল সে। আর সেই আলোতেই ভেসে উঠল এক বৃদ্ধার মুখ। বৃদ্ধার মুখটি নজরে পড়া মাত্রই আবারও চমকে উঠল সন্দীপ। এনাকে কোথায় যেন দেখেছি। কোথায় কোথায়, হ্যাঁ মনে পড়েছে, পুলিশ ফাইলে দেখেছিলাম। নির্ভয়ার সাথে এনারও ছবি ছিল। তাহলে কি ইনি ওর মা? সন্দীপ লোকটির সাথে ঘরে ঢুকল। এরপরে লোকটি ওই বৃদ্ধার মুখের সামনে হ্যারিকেনের আলোটিকে ধরে বললেন, মা, ও মা, এই যে দেখো, তোমার সাথে একজন সাক্ষাৎ করতে এসছেন। দেখো দেখো, চোখ খোলো। বৃদ্ধা ধীরে ধীরে চোখটা খুলে সন্দীপের দিকে তাকালো। এরপরে আস্তে আস্তে উঠে বসল। সন্দীপের দিকে ভালো করে তাকানোর সাথে সাথেই বৃদ্ধার চোখ মুখের অবস্থা ক্রমে পরিবর্তিত হয়ে যেতে থাকলো। মনে হলো তিনি যেন এমন কিছু দেখতে পাচ্ছেন যা তার মনের মধ্যে ভীতির সঞ্চার করছে। তিনি তাড়াতাড়ি করে মুখটিকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বললেন, কে কে আপনি? এখানে কেন এসেছেন? আপনার সাথে তো সে আছে। বৃদ্ধার মুখে এমনটা শুনে চমকে উঠল সন্দীপ। লোকটির সামনেই তিনি আরও কয়েকটি কথা বলতে চাইছিলেন, কিন্তু লোকটিকে দেখে তিনি চুপ করে গেলেন। এরপরে বললেন, আসলে গোপনে নিভৃতে ওনার সাথে কয়েকটা কথা বলতে চাইছি। আপনি যদি অভয় দেন তাহলে বলতে পারি। আচ্ছা, আপনি এই বৃদ্ধাকে মা বলে সম্বোধন করলেন কেন? লোকটি বললেন, আসলে গ্রামে গঞ্জে বৃদ্ধাদেরকে এই নামেই সকলে সম্বোধন করে থাকেন। মেয়েরা তো মায়েরই জাত, তাই না? আপনি বরং ওনার সঙ্গে কথা বলুন, আমি তো পাশেই থাকি। যদি দরকার পড়ে আমার সঙ্গে সাক্ষাৎ করে তারপরে না হয় শহরে ফিরবেন। হ্যাঁ মা, তোমার কথা বলা হয়ে গেলে ওনাকে আমার বাড়িখানা একবার চিনিয়ে দিও তো, ঠিক আছে? চলি আমি। লোকটির কথা শুনে বৃদ্ধ অন্যদিকে মুখ করেই ঘাড় নেড়ে সায় দিলেন। এরপরে লোকটি চলে যেতেই বৃদ্ধা সন্দীপের দিকে তাকালেন। বৃদ্ধার এই ক্ষুরোধর দৃষ্টির মধ্যে এক চরম ভয়াবহতা লুকিয়েছিল। সন্দীপের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এরপরে বললেন, তুমি কে? কেন এখানে ছুটে এসেছো? আমি তোমার সাথে ওর ছায়া দেখতে পাচ্ছি। সন্দীপ বলল, আগে আমি শহর কলকাতা থেকে আসছি। পেশায় আমি একজন জজ, কোর্টের সঙ্গে যুক্ত। আপনি এসব বোঝেন? বৃদ্ধা বিকটভাবে হেসে উঠে বললেন, বুঝি বুঝি, ওই বুজরুকিগুলো বেশ ভালো করেই বুঝি। এর মধ্যে আবার অবাক হওয়ার কি আছে? আমি সবটাই আন্দাজ করতে পারি বই কি।
ওই বুজরুকিদের দল মিলেই তো শেষ করে তাকে। কথাগুলো বলতে বলতেই খুব খুব করে কাশতে শুরু করলেন সেই বৃদ্ধা। সন্দীপ তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আপনার মুখের সাথে নির্ভয়ার মায়ের মুখের আশ্চর্য মিল। বৃদ্ধা পাশে রাখা জলের পাত্রটির দিকে হাত বাড়িয়ে দিলেন। হাতটা পাত্রের নাগালে না আসবার কারণে সন্দীপ পাত্রের থেকে জল ঢেলে সেই গ্লাসটি বৃদ্ধার মুখের কাছে এগিয়ে দিল। ঢকঢক করে এক নিঃশ্বাসে জলটা সাবার করে ফেললেন সেই বৃদ্ধা। এরপরে গলা ভিজিয়ে নিশ্চিন্ত হয়ে সন্দীপকে উদ্দেশ্য করে বললেন, বিষয়টা অতটাও সহজ নয়। তুমি যার কথা ভাবছো বাছা, সে আমার মেয়ে, নির্ভয়ার মা। ও আমার কাছেই থাকতো। আমি ঘর জামাই রেখেছিলাম। নির্ভয়া ছিল আমার নাতনি। ওরা এইখানেই থাকতো। পাশেই ওদের আর একটা বাড়ি ছিল। আমার অনেকটা জমি থাকায় আমি ওদের আলাদা থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলাম। মেয়ে জামাইকে চোখের সামনেই দেখতে পাবো ভেবে আমিও বেশ খুশি ছিলাম। নির্ভয়ার জন্মের পরেই আমার মেয়ের সন্তান ধারণের ক্ষমতা চলে যায়। বৈদ্য এসে বললেন সে নাকি আর কোনোদিনও মা হতে পারবে না। ও ব্যাস, সব শেষ। কিন্তু ওই মেয়েকেই ছেলের মতন করে মানুষ করেছিলাম আমি। কোলে পিঠে করে মানুষ করেছিলাম। ভেবো না পুরুষ মানুষ নয় বলে তার প্রতি কোনো কার্পণ্যতা করা হয়েছিল। তাকে সমান যোগ্যতা দিয়েই মানুষ করেছিলাম। ধীরে ধীরে বড় হলো নির্ভয়া। এরপরে আর পারি না। এরপরে তাকে মানুষের মতন মানুষ করবার জন্য নিজের জমা পুঁজি দিয়ে আমি তাকে কলকাতায় পড়তে পাঠিয়েছিলাম। সেখানেই ঘটে গেল সেই মস্ত কাণ্ড। আমার কোলের মেয়েটা যে আর আসবে না সে আমি ভাবতেও পারিনি। নির্ভয়া মারা যাওয়ার পরে ওর মা বাবা কেউই সেই শোক সহ্য করতে পারেনি। তারাও বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল। আমারই চোখের সামনে হারিয়ে গেল একে একে সকলে। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। সকলে ছেড়ে চলে গেল এক নিমেষে। বিধবা এই বৃদ্ধার সম্বল হওয়ার আর কেউ রইল না, কেউ রইল না। সেই থেকে একলা আগলে বসে রয়েছি এই বাড়ি। আর কি কইব বাছা, সবই নিয়তির খেল বলতে পারো, সবই নিয়তির খেল। সন্দীপ সবটা শুনল। এরপর সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আচ্ছা,
নির্ভয়ার সাথে ঠিক কি হয়েছিল আপনি কি কিছু জানেন? আমি কিন্তু এই বিষয়টি সম্পর্কে হাজার খোঁজাখুঁজি করেও তেমন কিছু উদ্ধার করতে পারিনি। সেই কারণেই আপনার কাছে ছুটে এসেছি। আপনি যদি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন। বৃদ্ধা আবারও খুক খুক করে কাশতে শুরু করলেন। এরপরে বললেন, যন্ত্রণা, কষ্ট কষ্ট বেঁধে আছে এই বুকে। নৃশংসভাবে শেষ করেছিল ওরা মেয়েটাকে, বড়ই নৃশংসভাবে। সেসবের কথা ভাবলেও গা শিউরে ওঠে আমার। আজও ভয় করে। আর আর সব থেকে বড় পাপ কাজ করেছিল ওই জজ সাহেব। ওই জজ সাহেবই হচ্ছে আর এক লোক, যার নাম পাষণ্ড। ওকে পাষণ্ডই বলা উচিত। কি যেন বেশ নাম ছিল লোকটার, পোড়া কপালি মনেও পড়ে না। এমন সময় সন্দীপ নিজের মুখে বলে উঠল, বিনোদ, বিনোদ হালদার কি? বৃদ্ধাটির চোখ ছলছল করে উঠল। এরপরে তিনি বললেন, ও এমন ভাবে এইখানে আমার সাথে দেখা করতে এসেছিল। ভেবেছিলাম যে সবটা ঠিক করবার জন্য এসেছে, কিন্তু ও যে মরার উপরে খাড়ার ঘা দিতে এসেছিল তা কল্পনাও করতে পারিনি আমি, পারিনি। ওই জজ সাহেবের নজর পড়েছিল আমার ফুটফুটে নাতনির উপরে। সে নিজের ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে চেয়েছিল আমাদের নির্ভয়াকে। কিন্তু সে কি আর ভাবতে পেরেছিল সে নির্ভয়াকে শাস্তি দিতে তাকেই চেয়ারে বসে বিচার সভায় বক্তব্য রাখতে হবে? কোনো দিনও ভাবতে পারেনি সে। কিন্তু ওই যে বললাম, নিয়তি বড় ভয়ঙ্কর জিনিস বাছা, বড় ভয়ঙ্কর। সন্দীপ বলল, বাপরে, এত কিছু তো জানতেই পারিনি। এমনকি পুলিশের কাছেও এই বিষয়টি সম্পর্কে কোনো তথ্য নেই। বিনোদ বাবুর সাথে যে আপনাদের একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠতে চলেছিল, সেই বিষয়টি কিন্তু সত্যি আজও ধোঁয়াশার মধ্যেই আবিষ্ট হয়ে রয়ে গিয়েছে। এরপরে কি ঘটেছিল বলতে পারবেন? বৃদ্ধা পুনরায় বলতে শুরু করলেন, বিনোদের ছেলের সাথেই নির্ভয়ার বিবাহ ঠিক হয়েছিল। বিনোদের ছেলে প্রায়ই আমার সাথে দেখা করতে আসতো। নির্ভয়ার পড়াশোনা তখনও চলছিল, কিন্তু ওরাই বলল এত সুন্দরী মেয়ের প্রতি নাকি যার নজর যাবে তারই ভালো লেগে যাবে। তাই যতদূর পড়াশোনা হয়েছে থাক, বিয়ের পরে নির্ভয়া বাকি পড়াশোনা করবে। এই কথাখান বলে বিনোদ ওকে এখানে পাঠিয়ে দিল। বিয়ে হওয়া পর্যন্ত গ্রামেই থাকবার জন্যে বাধ্য করা হলো তাকে। কিন্তু আমাদের মেয়েটি ছিল বেশ ডাকাবুকো। গ্রামের মেয়ে হলে হবে কি,
ওর মধ্যে বড় হওয়ার এক বিশেষ ইচ্ছে ছিল। তবুও আমার কথায় নিজের ইচ্ছেকে দমিত করতে বাধ্য হয়েছিল নির্ভয়া। এখানে এসে সে মন মরা হয়েই থাকছিল, কিন্তু আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতাম, বড় ঘরে তোর বিয়ে হতে যাচ্ছে রে মা। এরপরে আস্তে আস্তে তারাই ওকে আরো বড় হওয়ার ব্যবস্থা করে দেবে। সে ধীরে ধীরে নিজের সমস্ত ইচ্ছে স্বপ্নকে পূর্ণ করে ফেলতে পারবে। সামান্য কিছু সময়ের অপেক্ষা। সন্দীপ বলে উঠল, এরপরে কি ঘটেছিল? বিয়ে অবধি তো বিষয়টি একেবারেই এগোয়নি, তার আগেই সমাপ্ত হয়ে গেল কি করে? আপনি কি জানেন এর নেপথ্যে লুকিয়ে থাকা কাহিনী? সন্দীপের মুখ থেকে এই প্রশ্নটি বেরিয়ে আসবার সাথে সাথে আকাশে মেঘটা পুনরায় গর্জন করে উঠল। বিদ্যুতের ঝলকে বৃদ্ধার ছলছলে চোখ দুটো আরো স্পষ্টভাবে দেখতে পেল সন্দীপ। বুঝতে পারল এর পরের ঘটনাটি ছিল আরো মর্মান্তিক। বৃদ্ধা বলতে লাগলেন, নির্ভয়াকে ওই ছেলেটি, মানে বিনোদের কুসন্তান সঞ্জীব, কোনো দিনও ভালোবাসেনি। কেবল নিজের বাবার কথা রাখতেই বিয়ে করতে চেয়েছিল। এই গ্রামে সে মাঝে মধ্যেই আসতো, আর দরজাখানা বন্ধ করে জোর করে নির্ভয়াকে ভোগ করবার চেষ্টা করত। মেয়েটা এসবের বিরুদ্ধাচারণের চেষ্টা করেছিল। ওর মা সব সময় ওকে দমিয়ে দিয়ে বলতো, কয়েকদিনের মধ্যেই তো ওরা তোকে নিয়ে যাবে নিজেদের বাড়িতে। ওদের বাড়ির বউ হবি তুই, রাজরানী করে রেখে দেবে ওরা তোকে। এত চিন্তা করছিস কেন? তোকে তো আর বাইরের কেউ স্পর্শ করতে আসে না, আসে নিজের স্বামী। হবু স্বামী আর সবার মধ্যে কি তফাৎ? কোনো তফাৎ নেই। বৃদ্ধা পুনরায় বলতে লাগলেন, হবু স্বামী আর স্বামীর মধ্যে অনেক তফাৎ হে বাচ্চা, অনেক তফাৎ। আজকাল তো বাড়িতে কাউকে বউ করে নিয়ে যাওয়ার পরেও তাকে স্ত্রীর মর্যাদা নিতে পারে না লোকে। মন থেকে ভালোবাসতে কিংবা সম্মান করতেও পারে না। গ্রামের কুসংস্কারের ছোঁয়াকে নিজের উপরে কিছুতেই পড়তে দেয়নি আমাদের নির্ভয়া। কিন্তু পারলাম না, শেষ রক্ষা করতে পারলাম না। সন্দীপ দুরু দুরু বুকে বলল, কেন? কি ঘটেছিল এরপরে? বৃদ্ধা বললেন, এরকমই এক ঝড়ের রাত ছিল সেটা। এক ঝড়ের রাতে ওই সঞ্জীব এসে হাজির হলো এই গ্রামে। সেদিন নির্ভয়ার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তবে সেবারে সে একা আসেনি, এসেছিল
নিজের বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে আমাদের এই গ্রামটি প্রাকৃতিক সম্পদের খনি বলতে পারো। এখানে দেখার মতন অনেক কিছুই আছে। তুমি আজকে এই ঝড় বৃষ্টির রাতে এসেছো বলেই হয়তো কিছুই সেভাবে নজরে পড়ছে না, কিন্তু সত্যি কথা বলতে কি, এই গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। দূর থেকে মানুষ আসে এই গ্রামে, এখানকার পরিবেশের সাথে গা ভাসিয়ে দেওয়ার স্বার্থেই আসেন তারা সকলে। সঞ্জীব নিজের বন্ধুদেরকে সাথে নিয়ে এসে এই গ্রামটিকে ঘুরে দেখতে চেয়েছিল, আর এই কাজের জন্য সে বেছেছিল আমাদের নির্ভয়াকে। নির্ভয়া বৃষ্টির রাতে কিছুতেই বেরোতে চাইছিল না, কিন্তু বৃষ্টিটা সামান্য ছ্যাঁক দিলে সঞ্জীবের মুখের দিকে তাকিয়ে সে বেরিয়ে পড়ল। এরপরে গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে লাগলো ওরা, কিন্তু হঠাৎ করেই দেখলাম সে আমার ঘরের মধ্যে এসে দরজাখানা বন্ধ করে দিয়েছে। হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে আমার সামনে। আমি তো দেখে একেবারে অবাক। বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলাম, কি হয়েছে, কি হয়েছে রে তোর মা? বলবি, বলবি তো আমাকে কি হয়েছে? নির্ভয়া সেদিন আমাকে যা বলেছিল সে কথা শোনবার পরে আমার নিজেরই মরে যেতে ইচ্ছে করছিল। বিশ্বাস করো আমার কথাখানা, আজও সেটাই মনে হয় বাছা। কিন্তু এসবের পরেও যে কিভাবে আমার মেয়েকেই শাস্তিযোগ্য অপরাধী হিসাবে বিচার করা হলো আমি তা কল্পনাও করতে পারিনি। সন্দীপ জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে? বৃদ্ধা বললেন, নির্ভয়ার সাথে প্রত্যেকে নোংরামি করেছিল, প্রত্যেকে। দেখলাম ওই এক ফোঁটা মেয়ের পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত। একা একটি মেয়েকে পেয়ে যে সকলে তার সুযোগ নিয়েছে সেটি নির্ভয়ার চোখ মুখের অবস্থায় প্রমাণ করে দিচ্ছিল। সঞ্জীব তার হবু স্বামী হয়ে সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও নির্ভয়াকে কোনোভাবেই রক্ষা করেনি। উল্টে ওই সকল হিংস্র হায়নাদের সামনে তাকে এগিয়ে দিয়েছিল সে। ভাবতে পারো এই কথাগুলো শোনবার পরে আমার কি মনে হয়েছিল, কি গেছিল আমার পোড়া এই মনের উপর দিয়ে, সে আমি কল্পনাও করতে পারি না। আজও কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুব। সন্দীপ বলল, কোথায় ঘটেছিল এই ঘটনা, সেই জায়গাটা আপনি জানেন? বৃদ্ধা বললেন, জানি,
এইখান থেকে পশ্চিমের দিকে এগিয়ে গেলে একটা ফাঁকা স্থান রয়েছে। সেখানে রয়েছে একটি কুটির। ওইখানেই সর্বনাশ ঘটেছিল। এরপরে তো ওই বিনোদ নিজের ছেলেকে রক্ষা করবার পাশাপাশি বাকিদেরকেও বেকসুর খালাস করে দিয়েছিল। ডাক্তাররা বলেছিল যে নির্ভয়ার সাথে অশ্লীলতা করা হয়েছে, কিন্তু ওই বড় লোকদের এক দোষ। পয়সা দিয়ে তারা সকলের মুখ বন্ধ করে দিতে পারেন। এতে তাদের কিছুই যায় আসে না। এবারেও ঠিক তেমনটাই ঘটেছিল। নির্ভয়াই নাকি তাদেরকে অসভ্যতা করবার জন্য বাধ্য করেছিল। এতটাই বেয়াদব ছিল নাকি সে। এই মিথ্যে যুক্তিগুলিকে সাজিয়ে সাজিয়ে কোর্টে সকলের সামনে বলেছিল ওই ছেলেগুলো। কলিযুগ বলেই হয়তো কারুর জীব খসে পড়েনি, না হলে হয়তো পড়ে যেত। সবাই সেটাই বিশ্বাস করে নিল। গ্রামের মেয়ে, তার উপরে আবার গরিবের মেয়ে, কতটুকুই বা তার যোগ্যতা বলে মানুষের কাছে বিবেচিত হবে। কেউই তার যোগ্যতাকে যোগ্য বলে বিবেচনা করল না। সবটা ধূলিসাৎ হয়ে গেল। চোখের সামনে যাবজ্জীবন কারাদণ্ডের দস্তকনামাটা ধরিয়ে দিলেন বিনোদ। ব্যাস, এরপরে আর কি? আমাদের অভিমানী মেয়ে রাস্তা দিয়ে যেতে যেতে নিজের গলার নলিটা কেটে শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এমন সময় একটা দমকা হাওয়া যেন ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। সন্দীপ পরিষ্কার অনুভব করতে পারল সেটি যেন এদিকে ওদিকে ঘুরপাক খেতে লাগলো। এরপরেই সেটি ওই বৃদ্ধার কাছে এসে স্থির হয়ে গেল। ওই হাওয়ার আভাসটা ধীরে ধীরে অবয়বের আকার ধারণ করতে শুরু করলো। এমন সময় নির্ভয়ার মুখটা ভেসে উঠল সন্দীপের সামনে। খিলখিল করে হাসির শব্দটা ভেসে উঠল তার কানে। ভয়তে বেশ কিছুটা পেছনে সরে গেল সন্দীপ। এমন সময় সেই বৃদ্ধা তাকে জিজ্ঞেস করলেন, কি কিছু দেখতে পেলে বুঝি? কি দেখতে পেলে? তাকে দেখতে পেলে? সে তো এমনিতেও তোমার কাছেই রয়েছে। তুমি এই ঘরে প্রবেশের সাথে সাথে তো আমি তাকেই দেখতে পেয়েছিলাম। সে তো তোমাকেই ঘিরে রেখেছে। কিন্তু এবারে যে বদলা নেবে সে বড্ড অভিমানী। তাই সে সবটা তোমাকে না জানিয়ে বদলা নিতে পারেনি। প্রস্তুত হয়ে যাও। তুমি এবারে প্রস্তুত হয়ে যাও। সময় এসে গেছে, এসে গেছে সেই সময়। এই বলেই সেই বৃদ্ধাও বিকটভাবে হাসতে শুরু করলেন।
সন্দীপ সবটা আন্দাজ করতে পেরে কুটির থেকে বাইরে বেরিয়ে এলো। এরপরে ওই গ্রামের মেঠো কর্দমাক্ত রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে এসে যে কখন সে নদীর পাড়ের চরে উপস্থিত কুটিরের সামনে গিয়ে উপস্থিত হয়েছিল তার হুঁশ নেই। পেছনের দিকে ফিরে তাকাতেই সে দেখল নির্ভয়ার আত্মা সামনে দাঁড়িয়ে। সে বীভৎস চেহারাটিকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো সন্দীপ। আর ঠিক সেই সময় বলে উঠল নির্ভয়া, এবারে আমি আমার প্রতিশোধ সম্পূর্ণ করব। দেখ, পাশেই পড়ে রয়েছে নরকঙ্কাল। জানিস এই কার কঙ্কাল? এ হলো বিনোদের কঙ্কাল। ওকে তো আমি শেষ করেছিলাম, কারণ আমার মৃত্যুর পরে ও এখানে এসেছিল সমস্ত প্রমাণ লোপাট করবার জন্য। কিন্তু ওকেই আমি এখানে মেরে পুঁতে দিয়েছিলাম। এই দেখ, এখনো এখানে অনেক প্রমাণ পড়ে রয়েছে। এগুলোকে তুই সঙ্গে করে নিয়ে যাবি। আমি নিজেই পারতাম ওই পাপীগুলোকে শাস্তি দিতে, কিন্তু আমি মারলে তো একেবারেই ওরা মরে যাবে। তিলে তিলে কষ্ট দিয়ে আমি ওদেরকে মারতে চেয়েছিলাম, তাই আইনের পথেই ওদেরকে মারবো আমি। আমি চাই তুই ওদেরকে শেষ করবি। তুই ঠিকই শুনেছিস। এখানে পড়ে থাকা সমস্ত প্রমাণগুলোকে সঙ্গে করে নিয়ে যা তুই। আর এরপর জজের ভূমিকা পালন তুই কর। নতুন করে এই কেসটাকে মানুষের সামনে নিয়ে আয়, তুলে ধর গোটা ব্যাপারটাকে। তারপরেই দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ততদিন তো শরীরটাকে আমি নিজের আস্তানা বানাবো। কে বলতে পারে, ভয় পেয়ে হয়তো তুইও নাগালের বাইরে চলে গেলি। তাই আজ থেকে তোর শরীরেই আমি থাকবো। অশরীরই এই প্রথম শরীর পাবে। কাজ মিটলে আমি মুক্ত হব, তারপর আমি চলে যাব তোর শরীর ত্যাগ করে। বিকটভাবে হাসতে থাকে নির্ভয়ার আত্মা। এরপরে একটি ধোঁয়াশার আবরণ ধীরে ধীরে কুণ্ডলি পাকিয়ে আবর্তিত হতে থাকে সন্দীপের চোখের সামনে। চোখের পলক পড়বার আগেই সেই ধোঁয়া তার মুখ দিয়ে প্রবেশ করে তার শরীরে চলে যায়। চোখটা কপালে উঠে যায় সন্দীপের, মুখ দিয়ে গ্যাজা বেরোতে থাকে। চোখের মণি দুটো ধীরে ধীরে সাদাটে বর্ণ ধারণ করতে শুরু করে। হাত পা বেঁকে যেতে থাকে তার, কিন্তু এরপরে ধীরে ধীরে আবারও সবটা স্বাভাবিক হয়ে যায়। তবে সে যে এখন নিজের মধ্যে নেই, অন্যের দ্বারা পরিচালিত, সেটা ভালোভাবেই অনুভব করতে পারে সন্দীপ। ওখানে পড়ে থাকা সমস্ত প্রমাণগুলিকে নিয়ে চুপিসারে ভোরের আলো ফুটে উঠতেই নিজের গাড়ির দিকে এগিয়ে যায় সন্দীপ। এরপর মূর্ত প্রতীকের মতন গাড়ি চালিয়ে চলে আসে কলকাতায়। শুরু হয় নতুন যুদ্ধ, এবং যার সাক্ষী থাকে কেবল সেই। সন্দীপের কথায় পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে নির্ভয়ার কেসটিকে পুনরায় রিওপেন করবার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কথা সকলের কানে যেতেই চমকে ওঠে সকলে। বিশেষ করে সঞ্জীবের রাতের ঘুম উড়ে যায়। সে বাকি বন্ধুদেরকেও গোটা ব্যাপারটা জানায়। এই বিষয়টার মীমাংসা করবার জন্য তারা সন্দীপের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়। তাকে টাকা খাইয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা। সন্দীপকে ফোন করে সঞ্জীব। আমিও আমার কয়েকজন বন্ধু আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। কোথায় দেখা হওয়া সম্ভব বলতে পারেন? সঞ্জীবের মুখে এই কথাটা শোনবার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল সন্দীপ। সে বলে, বেশ, শ্মশানঘাটের পেছনের দিকে একটা ফাঁকা বাড়ি রয়েছে, ওখানে আজকে রাতে চলে আসুন সকলে। বুঝতেই পারেন, হাই প্রোফাইল কেস,
তাই বিষয়টি সকলের অলক্ষ্যে রেখে সামলাতে হবে। কথাটা বলেই ফোনটা কেটে দেয় সন্দীপ। সঞ্জীব তার বাকি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সেদিন রাতে ওই স্থানে এসে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। রাত ক্রমে গভীর হয়। ঠিক রাত 2টোর সময় সকলে এসে হাজির হয় ওই স্থানে। পাশে শ্মশান থাকায় একটা মারাত্মক ভয়ের আভাস গ্রাস করতে থাকে তাদেরকে। ওরা বাড়ির ভেতরে প্রবেশ করে। সন্দীপকে ওরা একটি টেবিলের ওপরে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে। সামনে থাকে 3টে চেয়ার। ওরা কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই সন্দীপ ওদেরকে উদ্দেশ্য করে বলে, জায়গায় বসে যান। এরপরে আমি যা যা জিজ্ঞাসা করব সেগুলো ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের প্রতিটি জবানবন্দি কিন্তু রেকর্ড করা হবে, এমনকি ভিডিও করা হবে। ওদের মধ্যে থেকে সঞ্জীব সন্দীপকে উদ্দেশ্য করে বলে, আপনি মুখ তুলছেন না কেন? আর এটা কেমন একটা জায়গা? কোনো আলো নেই, শুধু একটা ডুম জ্বলছে মাথার উপরে। কি গরম, বাপরে বাপ! সন্দীপ মাথাটা নামিয়েই হাসতে হাসতে বলে উঠল, আর আমি তো এতদিন ছিলে, এবার না হয় একটু কষ্টে থাকো। কষ্ট না পেলে যে অন্যের কষ্টকে অনুভব করতে পারা যায় না, এটাই মানুষের জীবন। এইভাবেই তো মানুষকে শিখতে হয়। সন্দীপের মুখে এই কথাগুলো শুনে সকলে দরদর করে ঘামতে শুরু করলো। সন্দীপ যে ধারণার বাইরে বেরিয়ে কথাগুলো বলছে না, সেটি তার অভিব্যক্তিগুলোই প্রমাণ করে দিচ্ছিল। সন্দীপ হঠাৎ করেই ওদেরকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করে বসল, নির্ভয়াকে মনে আছে তোমাদের? কি হলো, জবাব দিচ্ছ না কেন? নির্ভয়াকে মনে পড়ে তোমাদের? নির্ভয়ার নামটা কানে যেতেই সকলে ভয়েতে একেবারে হাঁকপাঁক করতে শুরু করলো। এরপরে সঞ্জীব বলে উঠল, মানেটা কি? হঠাৎ করে নির্ভয়ার বিষয়টা জিজ্ঞেস করছেন কেন? সন্দীপ মাথাটা নিচু রেখেই ওদের সামনের দিকে প্যাকেট এগিয়ে দেয়। সেটির মধ্যে ছিল একটি আংটি, কিছু ছেঁড়া কাপড়ের টুকরো আর একটা লাইটার। সেটা দেখা মাত্রই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সঞ্জীব। ভয়তে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, এসব এখানে এলো কিভাবে? আপনি এখানে এসব নিয়ে এলেন কি করে? এইগুলো তো সব গ্রামে থাকার কথা। এখানে কেউ এসবের ব্যাপারে কিছুই জানে না। আমার বাবা, মানে বিনোদ হালদার, এগুলোকে খুঁজে আনবার জন্যই ওই গ্রামে গিয়েছিল, কিন্তু বাবা আর ফেরেনি। বাবা কোথায় আছে জানেন আপনি? আপনার সাথে কি তার দেখা হয়েছে? কি হলো, চুপ করে রয়েছেন কেন? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। এমন সময় ওই আলো আঁধারির মাঝে ধীরে ধীরে চোখটা উপরে তুলে তাকায় সন্দীপ। সন্দীপের চোখের দিকে তাকাতেই সকলের শরীরের রক্ত হিম হয়ে যায়। তারা দেখতে পায় সন্দীপের চোখের মনির রং একেবারে বদলে গিয়েছে, সেটি সাদা হয়ে গিয়েছে। সন্দীপের হাত ভর্তি রক্ত, আর ঠোঁটের পাশ থেকেও রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখবার সাথে সাথেই তারা সকলে ওই ঘর থেকে দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু এমন সময় ঘরের দরজাখানা ভিতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে পরিবেশটা যেন পরিবর্তিত হয়ে যেতে থাকে। তারা দেখে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে নির্ভয়ার বিদেহী আত্মা। পাশে পড়ে রয়েছে সন্দীপের শরীরটা। অজ্ঞান অবস্থায় সন্দীপকে পড়ে থাকতে দেখে ওরা আরও আঁতকে ওঠে। এরপরে সঞ্জীব কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, এ কি, তুমি তো মরে গেছিলে, তুমি এখানে এলে কিভাবে এলে? আমাদের থেকে কি চাও? তুমি কি চাও? আমাদের কি মেরো না, আমি ক্ষমা চাইছি, আমাদের সকলের হয়ে ক্ষমা চাইছি তোমার থেকে, আমাদেরকে শেষ করো না তুমি। নির্ভয়ার আত্মা জোরে জোরে হাসতে শুরু করলো। আমাকে যেদিন সকলে মিলে ভোগ করেছিলিস, সেদিন কি আমার কথা একবারের জন্য তোদের মনে পড়েছিল? তোরা ইচ্ছে করে নিজেদের কার্য সিদ্ধির জন্য, ফুর্তি করার জন্য এই কাজটা করেছিলিস। আমাকে তো নিজের বউ করবার সিদ্ধান্ত নিয়েছিলিস তুই সঞ্জীব। তারপরও কিভাবে এই হায়নাদের মুখে আমাকে ছেড়ে দিতে পারলি তুই? বল কিভাবে পারলি? এতদিন তোরা মুখ বন্ধ করেছিলিস, সত্যিটাকে লুকিয়ে রেখেছিলিস,
আর রেখেছিলিস বলেই আমাকে শেষ হতে হয়েছিল। আমি তো বেঁচে থাকতে পারতাম, এই সুন্দর পৃথিবীটাকে আমি উপভোগ করতে পারতাম, কিন্তু অর্থের অন্ধকারটা তোরা আমার মনের মধ্যে এমনভাবে ছড়িয়ে দিয়েছিলিস যে আমি এসবের বাইরে বেরোতেই পারতাম না। সব কিছুর থেকে আমি দূরে সরে গেছিলাম, সব কিছুর থেকে। আমাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আজকে তোরাও ঠিক সেইভাবেই তোদের করা পাপের কথাগুলো সকলের সামনে তুলে ধরবি। এই ক্যামেরাতে সব কিছু বন্দি হবে, আর কোর্টে তোরা সাজা পাবি। এই সন্দীপ তোদেরকে সাজা দেবে। তোরা আমার খুনি, খুনি হয়েও তোরা এতকাল স্বাধীনভাবে ঘুরে বেরিয়েছিস, যে অধিকার তোদের কারোর নেই। আর নিরপরাধ মানুষগুলো সাজা ভোগ করেছে তোদের জন্য। এবারে তোরা কাঁদবি আর আমি হাসবো। সত্যিটা বলবি নাকি তোদেরকে আমি একে একে শেষ করব? বল বল বলছি। প্রত্যেকে ভয়েতে ঠক ঠক করে কাঁদতে শুরু করলো। এরপরে একে একে সেদিনের ঘটে যাওয়া সমস্ত সত্যিগুলোর বিষয় ক্যামেরার সামনে বলতে শুরু করলো। সমস্ত কিছু রেকর্ড হতে থাকলো সেই ক্যামেরায়। স্বীকারোক্তি গ্রহণের সাথে সাথে নির্ভয়ার আত্মাটা চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। সন্দীপের জ্ঞান ফিরে এলো। সে দেখল তার সামনে সকলে করজোড়ে বসে রয়েছে। সঞ্জীব বলল, আমরা নিজের দোষ স্বীকার করছি, আমাদেরকে দয়া করে রেহাই দিন। এমন সময় সন্দীপের ভেতর থেকে বলে ওঠে সেই নারী কণ্ঠ, না, এখন সন্দীপের শরীরটাই যে আমার আতর ঘর, এখানে তো থাকি আমি। যতদিন না পর্যন্ত ওদের শাস্তি বরাদ্দ করবে ততদিন আমি ওর শরীর থেকে যাব না, যাব না। কথাগুলো বলা শেষ করেই প্রমাণগুলোকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সন্দীপ। ওরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। এরপরে এগিয়ে আসতে থাকে সেই বিশেষ দিন, যে দিনটি ওদের বিচারের দিন হিসাবে নির্দিষ্ট হয়েছিল। সকলের পরিবারের লোকেরাই একে একে সেখানে উপস্থিত হন। বিচার সভা শুরু হয়। প্রত্যেকেই যে যার বয়ান দেন। সেই বয়ান অনুযায়ী প্রত্যেকের দোষের কথা প্রকাশ্যে সামনে আসে। প্রত্যেকেই যে দোষী সেটা প্রমাণিত হয়ে যায়। সন্দীপ নিজের হাতে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের কাগজে দস্তখত করে দেয়। এরপরে পুলিশ প্রশাসনের লোকেরা এগিয়ে এসে একে একে সকলের হাতে হাত করা পরিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু যাওয়ার পথে ওরা নিরাপত্তার বাঁধন ত্যাগ করে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। সঞ্জীব বলে, আমাদের কাছে পিস্তল আছে, কেউ সামনে আসার চেষ্টা করলেই কিন্তু আমরা এই গুলি তার বুকে বিদ্ধ করে দেব। এই কথা বলে তিনজনে পিছনের রাস্তা ধরে পালাতে যাবে। এমন সময় তাদেরকে সামনের পরিসরটা একেবারে ধোঁয়াশার পরিপূর্ণ হয়ে যায়। সেই ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে আসতে থাকে এক ভয়ঙ্কর মুখ। সেদিকে তাকানোর সাথে সাথেই বুকের ভিতরটা হালকা হয়ে যেতে থাকে সকলের। সঞ্জীব ক্রমে পেছনের দিকে সরতে থাকে। ধীরে ধীরে ওর কথা বলার শক্তি চলে যায়। না না না, নির্ভয়া, নির্ভয়া, নাই হতে পারে না, তুমি এখানে আসতে পারো না। এই তোর কি ওকে দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস ওকে? সঞ্জীবের এই আচরণ দেখে ওকে পাগল ভাবতে শুরু করে। সে কি বলছে, কি করছে, কোনো কিছুর মধ্যেই কোনো স্থিরতা থাকে না। আসল বিষয়টা ঠিক কি কেউ আন্দাজ করতে পারে না। নির্ভয়া ধারালো ছোঁড়াটা বার করে। এরপরে সেটিকে সঞ্জীবের নলি বরাবর চালিয়ে দেয়। কল কল করে রক্ত বেরোতে থাকে। বাকিদেরও ঠিক একইভাবে গলার নলিটা কেটে দেয় নির্ভয়া। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। পুলিশের চোখের সামনেই সবটা শেষ হয়ে যায়, কিন্তু কেউ কিছুই বুঝতে পারে না। কোনো এক অদৃশ্য শক্তি যে এই সবের জন্য দায়ী তা বুঝতে পেরে সকলেই সেখান থেকে দূরে সরে যায়। তবে নির্ভয়ার শেষ প্রশান্তির হাসিটা মরতে মরতে হলেও সকলে শুনতে পায়, আর শুনতে পায় সন্দীপ
শান্তি, খুব শান্তি। খুব শান্তি পেলাম আমি, খুব শান্তি। এবারে আমি মুক্তি পাব। মুক্তির আনন্দে আমি ভেসে যেতে পারবো। মুক্ত হব আমি, মুক্ত। সন্দীপের চোখটা সেদিন জলে ভরে গিয়েছিল, কিন্তু মুখ থেকে একটি কথাও সরেনি। নির্ভয়া যে কোনো ভুল করেনি এটা ভাবতে ভাবতেই গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয়ে গেল সন্দীপ। কথায় বলে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। কৃতকর্মের ফল সকলকেই ভোগ করতে হয়, তাই এইসবের জন্য কোনো সময়সীমা মেপে দেওয়া থাকে না। সময়ের সাথে সাথে সবটাই চোখের সামনে পরিষ্কার হয়ে ওঠে। এটিও ছিল এরকমই একটি অভিশাপ মুক্তির কাহিনী। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।